হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি। দেখো, কন্ট্রোভার্সি করার ইচ্ছেটাই আমার মন থেকে চলে গেছে, বাস্তব কথা। এক তো ভিউজ নেই, দ্বিতীয়ত ওই মানে কি বলবো, যাই হোক, তো কন্ট্রোভার্সি করার ইচ্ছেটাই চলে গেছে। তবু চ্যানেল, খুব শখের চ্যানেল, অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম, তাকে নষ্ট করে দিতে চাচ্ছি না। একটা করে ভিডিও আমার দিতে হচ্ছে সেই জন্য। তো আমি মনে করছি আমার কমেন্ট দেখে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি থাকবো সারা জীবন, যে আমার কথাও কারোর ভালো লাগে, আমার চিন্তাধারাও কারোর কাছে ভালো লাগে। সেই জন্য আমি কৃতজ্ঞ থাকবো, তোমাদের এত ভালো ভালো কমেন্ট পাই তার জন্য আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে থাকবো। এই জন্যই বারবার ভিডিও দিতে আসা, তোমাদের টানেই ভিডিওটা দিতে আসা, আমার নিজের স্বার্থে নয়। কিন্তু আমি চ্যানেলে টাকাই বা কবে পাবো বা টাকাই বা কি পাবো আমি জানি না, তবে তোমাদের টানে, এটা বাস্তব সত্যি কথা। তোমরা যে ভালো ভালো কমেন্ট করো, আমাকে উৎসাহ দাও যে তোমার কথা শুনতে ভালো লাগে, তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, এটার জন্যই বারবার ভিডিও করতে আসা, বুঝতে পেরেছো? যাক, বেশি ভাট বকলাম না, চলো নেক্সট আমি যে টপিকটা নিয়ে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা নিয়ে আলোচনা করি। গতকাল তোমরা সবাই জেনে গেছো একটা বিষয় নিয়ে, যে আমাদের ওপার বাংলার একজন বোন, বলবো ঈদের দিন, কুরবানি ঈদের দিন ভোর রাত্রেবেলা আত্মহত্যা করেছেন, এবং তার যে ফেসবুক লাইভে বসে যে কথাগুলো বলেছেন সেটা নিয়ে কিন্তু গতকাল সবাই ভিডিও করেছে। তো গতকাল আমার ভিডিওটা করা হয়নি, আমি আজকে বসলাম ভিডিওটা করতে। তা তার কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সে গেছে তোমরা সবাই জেনে গেছো, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। কেন এই পরিস্থিতিতে আমার মেয়েকে আসতে হলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। মানসিক চাপ সেই মেয়েটার হয়েছিল। সেই একটা 30 বছরের মেয়ে, মহিলা, যে খুব অল্প বয়সে বিয়ে করেছে, সম্ভবত 14-15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, মানসিক চাপের জন্য। এবার মানসিক চাপটা কোথা থেকে আসে এবার তোমাদের একটু ক্লিয়ার করে দিই। মানসিক চাপ কিন্তু দুরকম ভাবে আসে। বাচ্চাদের কথা বলছি, আমি অন্যদের কথা বলছি না, বাচ্চাদের কথা বলছি। ওর ব্যাপারটা বাচ্চার থেকে শুরু হয়েছিল, ও বাচ্চাবেলার থেকেই ওর উপর মানসিক চাপটা শুরু হয়েছে। তো দুরকম ভাবে বাচ্চাদের উপর মানসিক চাপ হয়ে থাকে। একটা হচ্ছে বাবা মা যখন আলাদা হয়ে যায়, যখন একটা বাচ্চা মা এবং বাবা দুজনকেই তো চায়, একটা সংসারে মা বাবা দুজনকে দেখেই তো বাচ্চাটা বড় হয়ে ওঠে। হঠাৎ দেখবে আমার বাবা আলাদা, আমার মা আলাদা, তখন কি হবে, বাচ্চাটার পুরো প্রভাব পড়বে, বাচ্চাটা কিছু বলতে পারবে না। এগুলো না কাদের ক্ষেত্রে হয় বলো তো? যারা বলে ফেলে তাদের ক্ষেত্রে কিন্তু হয় না। মানসিক চাপ তাদের ক্ষেত্রে হয় যারা বলতে পারে না, যারা প্রচণ্ডভাবে ইন্ট্রোভার্ট, যারা বলতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো যেই মানুষটা বাচ্চাটা বাবা মাকে আলাদা হয়ে যেতে দেখছে, মাকে খুব সাফার করতে দেখছে, মা তো খুব কাছের মানুষ, মাকে সাফার করতে দেখছে এবং মাকে অন্য কারোর হয়ে যেতে দেখছে, বাবাকে অন্য কারোর হয়ে যেতে দেখছে, সেই জায়গাটাতে সেই বাচ্চাটার মানসিক চাপ সৃষ্টি হয়। দ্বিতীয়ত কোথায় হয়, একই বাড়িতে বাবা মা আছে, থাকার সত্ত্বেও দুজনের মধ্যে মিল নেই, দিন রাত ঝগড়া, দিন রাত অশান্তি, মা বাবাকে ধরে পিটাচ্ছে, বাবা মাকে ধরে, বেশিরভাগ বাবাই মাকে ধরে পিটায়। এগুলো পুরুষতান্ত্রিক সমাজ, তো এগুলোই আমরা দেখে এসেছি। তো এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের উপরে মানসিক চাপটা হয়ে থাকে, বুঝতে পেরেছো? তা এই দুটো কোথাও কি কারোর সাথে তোমার মিল মনে হচ্ছে না? হ্যাঁ, মিল পাচ্ছি। ওয়াইটিতে সদ্য আমাদের যে ট্রেন্ডিং যে টপিক চলছে, টিনা এবং ফন্দীপ, মিল পাচ্ছি তো। আমরা বাচ্চাটাকে কে রাখবে, বাচ্চাটাকে কে কত ভালো রাখবে সেটা নিয়ে চিন্তা করছি, যে কাস্টাডি কে পাবে। এটা আমরা তো জেদ বসে চলে আসছি, মা কাস্টাডি পাবে, হতেই পারে না, বাবা কাস্টাডি পাবে। এটা নিয়ে দল ভাগ হয়ে গেছে। চিন্তা করে দেখেছো শিশুটার মানসিকতা কোনোদিন চিন্তা করে দেখেছো? শিশুটা তার মাকে খুঁজছে, প্রতিটা মুহূর্তে তার মাকে খোঁজে, চিড়িয়াখানার পশুগুলোকে দেখেও তার মার কথা চিন্তা করছে। শিশুটার মনে আঘাত লেগেছে। কাজটাতে যেই পাক, ওই জায়গাটা, ফাঁকা জায়গাটা, যখন বাচ্চাটা বলতে পারবে না, দিনের পর দিন ভেতরে গোংড়াবে, আস্তে আস্তে বাচ্চাটার মনেও এরকম পরিস্থিতি শুরু হবে, মানসিক চাপ সৃষ্টি হতে থাকবে এবং মানসিকভাবে সে আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। ঠাকুর না করুক এরকম কোনো বাচ্চার ক্ষেত্রে হোক। আমি এই কারণেই বলেছিলাম, যা হয়েছে হয়েছে, যদি মিটিয়ে নেওয়া যায় তাহলে মিটিয়ে নেই। কিন্তু সবাই তো সবার নিজের স্বার্থ, সবাই তো, কেউ তো বাচ্চা যে জন্ম দিয়েছে, যে বাচ্চার বাবা, যে বাচ্চার মা, বাচ্চা ঠাকুমা, বাচ্চা দিদা, কেউ বাচ্চার কথা চিন্তা করছে না, বাচ্চাটার কথা কেউ চিন্তা করছে না, বাচ্চাটাকে কে ভালো রাখবে সেই কথা চিন্তা করছে। বাবা আর মা ছাড়া কি বাচ্চা ভালো থাকে? এই কথাটা তোমাদের একবারও মনে আসে না গো? বাবা আর মা ছাড়া, বাবা বাচ্চাটার কাস্টাডি নেবে, বাবা আজকে না হয় 5 বছর পরে বিয়ে করবে, পুরুষ বিয়ে করবে, সৎ মা আসবে, তার ঘরেও সন্তান হবে, বাচ্চাটা যেন ওই একাকিত্বতে পড়ে গেল। এখন থেকেই মাও এক জায়গায় না এক জায়গায় বিয়ে হবে, অল্প বয়সী মা বেশি দিন একা থাকতে পারবে না। তাহলে মার ক্ষেত্রেও তাহলে স্টেপ ফাদার আসছে, বাচ্চাটাকে মা কতটুকু ভালো রাখতে পারবে, তার ঘরেও একটা সন্তান আসবে, বাচ্চাটা তো সেই একাকিত্বই পড়ে গেল। মানসিক চাপ এখান থেকে সৃষ্টি হয়।
এখান থেকে সূচনা হয়ে গেছে, ওয়াইটিতে চলছে, বাচ্চা বাবার কাছে থাকবে, বাচ্চার মার কাছে থাকবে, বাচ্চা নিয়ে কোনো কথা বলা যাবে না, কেস খামারি হয়ে যাবে বাচ্চাকে নিয়ে, কেউ কিছু বললে পরে ফোনদীপের সম্বন্ধে কেউ কিছু বললে পরে কেস হয়ে যাবে, কত রকমের কত কিছু দেখছি। কেউ চিন্তা করছে না ওই বাচ্চাটার মানসিক পরিস্থিতি কথা। তারপরেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাচ্চাটার মুখ লাগিয়ে ভিডিও আরো বাচ্চাটাকে বেদনাদায়ক করে তুলবে। যখন বাচ্চাটা বড় হবে, এই জন্য চিৎকার করছিলাম, বাচ্চার মানসিক পরিস্থিতি কি হবে যখন বাচ্চাটা বড় হবে। বাচ্চাটা মার সম্বন্ধে সব জানবে, বাবার সম্বন্ধে সব জানবে, মা কি করেছে জানবে, বাবা বাচ্চাটাকে মাকে কিভাবে বিক্রি করেছে জানবে। তারপরে আমার বাচ্চাটার ফটো লাগিয়ে মানে বাচ্চা যখন ভাববে আমার ফটো লাগিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম নোংরা নোংরা কথা আমার মাকে বলছে, তখন কি মনে হয় বাচ্চাটা ভালো থাকবে? মনে হয় আজকে তো জলজন্ত উদাহরণ দেখলাম, সেই মেয়েটাকে, সেই মেয়েটার দুঃখের কথা, কষ্টের কথা বলে গেল। কোথা থেকে শুরু হয়েছিল? যখন ওই মেয়েটার বাবা অন্য জায়গায় বিয়ে করেছিল, তার জন্য দায়ী কে ছিল? বাবা দায়ী ছিল। তার জন্য দায়ী কে ছিল? দায়ী ছিল ওই পরিবার, যে ওই মাটাকে মেনে নিতে পারেনি, অন্য মহিলার সাথে বাবার পরিবারের লোক অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। চিন্তা করেনি তারও সন্তান আছে, কেউ চিন্তা করেনি। মেয়েটা বলতে পারেনি। তারপরে তার ভালো রাখার দায়িত্ব কার ছিল? মার ছিল। মা কি ভালো রাখতে পেরেছে? পারেনি। মা অন্য কারোর হাত ধরেছে, বাবা অন্য কারোর হাত ধরেছে, মা অন্য কারোর হাত ধরেছে, দুজন দুজনের লাইফে সুখী। মেয়েটাকে যে জন্ম দিয়েছে, ছেলে যে জন্ম দিয়েছে, তার দায়িত্বটা কে নেবে? তার দায়িত্বটা কে নেবে? ছেলে মেয়ের জন্ম হয়ে গেছে, ছেলে মেয়ের ভালো থাকার দায়িত্ব মা বাবার উপরে নির্ভর করে। কেউ নেয়নি। সবাই সবার কি বলবো ভালো থাকা, সবাই সবার নিজের কথা চিন্তা করেছে। একটা মানে কি নরম মনের কথা কেউ চিন্তা করেনি, কেউ চিন্তা করেনি। সেই দিন থেকেই ওই মেয়েটার মনে মানসিক চাপ সৃষ্টি হতে শুরু করেছে, একাকিত্বতে ভুগতে শুরু করেছে। কাউকে বলতেই পারেনি। কাকে বলবে? ওই বয়সীতে মাকে বলার কথা ছিল, মাকে বলতে পারেনি। বাবাকে পাইনি কাছে, বাবা তো অন্য মহিলার কাছে চলে গেছে। কার কাছে বলবে মনের কথা? বলতে পারেনি। ওই যখন ওই মনটা এরকম হাহাকার করে না, তখন যদি কোনো ওই তখন তো উঠতি বয়স, ফুটন্ত ফুলের কুড়ি থেকে ফুল হচ্ছে, তখন কিন্তু ভোমরা এসে বসবেই, তখন কিন্তু মৌমাছি এসে বসবেই মধু খাওয়ার জন্য। এসেছে তার স্বামী প্রেম প্রস্তাব নিয়ে, মেয়েটা তাকে আঁকড়ে ধরেছে। কারণ এই সব মেয়ে যাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, কারণ ওর মন খাখা করছিল, লোক বলার লোক ছিল না, মানে ওর কথা যে শুনবে সেই লোকটা ছিল না। যা ভালো মন্দ মেয়েটা বিচার করেনি, দুটো ভালো কথা বলেছে। ছেলের জাত তো, পুরুষের জাত, দুটো ভালো কথা বলে, আর মেয়েরা হয়ে যায় গোলে ছুড়ে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। দুটো ভালো কথা বলেছে, জ্বলা পোড়া মনে যদি কেউ মলম লাগায়, তাকে তো ভালো লাগবেই। ভালো লেগেছে, ভালোবেসেছে, লুকিয়ে রেজিস্ট্রি পর্যন্ত করে নিয়েছে। তারপরে দোষারোপ কার উপরে করা হলো? মেয়েটার ফ্যামিলি খারাপ, তাই মেয়েটার জোর জবরদস্তি তার হাজবেন্ডকে নিয়ে বিয়ে করেছে। কার কে অপবাদ দিল? হাজবেন্ডের মা অপবাদ দিল, তার শাশুড়ি অপবাদ দিল। সেখান থেকে শুরু হলো নতুন একটা জীবন, যে জীবন শুরুতে বাবা মার ভালোবাসা পায়নি, ভালোবাসার জন্য জয়েন্ট ফ্যামিলিতে গেছে, শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবার সাথে ভালোবাসা পাবে, ভালোবাসা নিবে, ভালোবাসা আদান প্রদান করবে, শুধুমাত্র ভালোবাসা, আর কিচ্ছু কিন্তু চাইনি মেয়েটা। দেখো কপালে ভালোবাসাটাই নেই। কি হলো? মেয়েটার জীবনটা কি হলো? নরকে পরিণত হয়ে গেল। যার হাত ধরে এসেছিল সে তো প্রথমেই বলে দিয়েছে আমি আমার মাকে আগে ভালোবাসবো, তারপরে তোমাকে ভালোবাসবো। তার মানে মার জায়গাটা সর্বপ্রথম ছিল। যে হাত ধরেছে তার কি দায়িত্ব ছিল না? আমার স্ত্রী তো, তাকে তো ভালোবেসে বিয়ে করেছি, তার মনের কথাটা বোঝার, তার মানসিক পরিস্থিতি বোঝার কজন মানুষ পাওয়া যায় যে শুধুমাত্র আঁকড়ে ধরে রাখতে পারে, মনের কথা শুনতে পারে, মনের কথা বলতে পারে? এরকম মানুষ পাওয়া যায়? আমার মনে হয় না পাওয়া যায়। ঝগড়া অশান্তি যারা করতে পারে, যারা মনের কথা বলে ফেলতে পারে, তাদের মনে এত কষ্ট মনে আমার মনে হয় না হয়। যারা বলতে পারে না, যারা সব কিছু সহ্য করে চুপচাপ সহ্য করে যায় এবং মনের ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদে, তারপর থেকে কি হয়? মানসিক রোগীর পরিণত হয়। যে মেয়েটা হয়েছে, স্বাভাবিক কথা তো। কে দায়ী? মেয়েটা বলে গেল আমার বাবা দায়ী। বাবা দায়ী, মা দায়ী, সাথে তার হাজবেন্ডের পুরো পরিবার দায়ী। একটা মেয়ে জীবনে ভালোবাসা পায়নি, মেয়েটার জীবনে বাবা মার ভালোবাসা পায়নি, এটা পরিবার ছন্ন ছাড়া হয়ে গেছে, মেয়েটা আঁকড়ে ধরেছে মানে একটা অন্য পরিবারকে। তা সেই পরিবারের লোকের দরকার ছিল না যে মেয়েটাকে আমি আঁকড়ে ধরি? বাচ্চা মেয়ে তো, বাচ্চা বলে ভালোবাসা যেত না। নিজের ঘরে তো একটা মেয়ে ছিল, মেয়েকে যেরকম ভালোবাসা দিত, সেই বৌমাকে কি ভালোবাসাটা দেওয়া যেত না? তাই বলে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, ভালোবাসা দিতে পারলো না। আর যার হাত ধরে গেছে, ওই ভালোবাসা তো বলেছি মোহ ভালোবাসা, ওই উঠতি বয়সের ভালোবাসা, পরে ভালোবাসা হারিয়ে গেছে কোথাও। তার মধ্যে মার কথাতে, বাবার কথাতে, ভাইয়ের কথাতে, বোনের কথাতে, হাজবেন্ডের থেকে ভালোবাসা দূরেই চলে গেছে। না, পরিণতি কি হলো? একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল।
শুধুই কি মেয়েটার জীবন শেষ হয়ে গেল? না, মেয়েটা যে মেয়েটাকে জন্ম দিয়েছে ওই মেয়েটার জীবনও শেষ হয়ে গেল। এখন ওই মেয়ে বাবা আবার বিয়ে করবে, সেম পজিশন এই মেয়েটারও দাঁড়াবে। বুঝতে পেরেছো কোথা থেকে কোথায় চলে যায়? শুধুমাত্র অবহেলার কারণে, শুধুমাত্র নিজের স্বার্থের কারণে, নিজে ভালো থাকার কারণে একটা সম্পর্ক, একটা ভালো রাখার মানুষ কিভাবে শেষ হয়ে যায়। আমার সত্যি আমি ভিডিওটা দেখে খুব কষ্ট পেয়েছি যে যদি মনের কথা বলতে না পারো, চিৎকার করে কান্নাকাটি করো, মনের কথা মানে মনের মধ্যে চেপে রেখো না। এটা খুব দেখা যাচ্ছে আজকালকার দিন তো ভীষণ পরিমাণে এটা মানসিক রোগী, কারণ মানুষ মানুষকে বলতে পারে না। আগেকার দিনে এই রোগগুলো কেন ছিল না? মানুষ খুলে কথা বলতো, বাবা মা কাকা জেঠা জেঠিমা কাকিমা, আমাদের পরিবার, আমার বাড়ির কথা বলছি, আমাদের এক মানে কি বলবো একসাথে একই উঠোনে সব। আমার বাবা বড়, আমার 2 কাকি কাকা, আমার কয়েকটা ভাই, আমার 7টা ভাই, আমি একটাই বোন। এই সবাই মিলে একটা পরিবার, একটা উঠোনের মধ্যে সবাই সবার সাথে কথা বলছে, সবাই সবার সাথে মিশছে, সবাই সাথে মনের কথা শেয়ার করছে। তাই আগেকার দিনে হয়তো এই মানসিক রোগটা আমি এত শুনতে পেতাম না, এখন যতটা শুনতে পাই। কারণ একটাই পরিবার, একটাই ছেলে বা একটাই মেয়ে, মা এবং বাবা, ওই একটা মা এবং ওই একটা বাবা, ওই একটা বাচ্চা, এই বাচ্চাটা বলার কেউ নেই। বাবা বাবার কাছে ব্যস্ত, মার কাছে ব্যস্ত, আর বাচ্চা তো নিজের মতন মানসিকভাবে আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? যত সমাজ ছোট হচ্ছে, যত আমরা সংসার ছোট করছি, তত এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে। মানসিক রোগ এই জন্য বেশি দাঁড়াচ্ছে, মনের কথা বলতে না পারা, মানুষকে না বুঝতে পারা। মানসিক রোগের একটাই ওষুধ, তাকে ভালোবাসা দেওয়া, তাকে কাছে টেনে নেওয়া, ভুল করলে ভালোবেসে তাকে আঁকড়ে ধরা, তাকে আরো বেশি ভালোবাসা দেওয়া। কেন এই কথাগুলো বলতে পারছি জানো? জানি না এই জীবনে কোনোদিন শেয়ার করতে পারবো কিনা, চাইও না ওয়াইটির জন্য শেয়ার করতে চাই না। তো যাই হোক, খুব রিলেট করলাম, খুব খুব অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম। আর কিছু বলার নেই, জীবনটা তো শেষ হয়ে গেল মানসিক রোগের জন্য। আজকালকার রোগ এই যতই বলো না কেন, আমি মনে এই মানসিক রোগটা একদম মহামারীর মতন ছড়াচ্ছে আমাদের দেশে বিদেশে, সব জায়গায় মানুষের মধ্যে মহামারীর মতন ছড়াচ্ছে। চলো, জানি না কি কতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম, তবে বললাম দেওয়ার যেরকম ক্ষমতা মানুষটাকে যেরকম তোমরা দেবে, অপর পক্ষকেও চিন্তা করতে হবে যে আমি অতটা নিতে পারবো কিনা, বা আমি যাকে দিচ্ছি সে অতটা নিতে পারবে কিনা। এগুলো চিন্তা কেউ করে না, কেউ করে না। সবাই নিজের চিন্তা করে, সবাই নিজের স্বার্থে নিয়ে ব্যস্ত। অপরপক্ষ বাঁচলো, মরলো, কষ্ট হলো, দুঃখ হলো, ডাজন্ট ম্যাটার। আমি তো ভালো আছি, আমি তো দুটো কথা বলে ফেলছি, আমার মন হালকা হয়ে যাচ্ছে। কিন্তু ওই মানুষটার মন তো হালকা হলো না, ওই মানুষটার মনে তো রয়ে গেল কষ্টটা, বের করতে পারলো না। রোগে অসুখে মানুষটা শেষ হয়ে গেল। বলার হয়তো অনেক কিছু ছিল, হয়তো বলে উঠতে পারলাম না। চল, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।